রোহিঙ্গা আসার আগে কিন্তু পশ্চিমা ডোনার এবং মধ্যপ্রাচ্য যতটুকু হোক এটা কিন্তু গোটা বাংলাদেশের জন্য কাজ করতো। বাট রোহিঙ্গা ইনফ্লাক্সের পরে যেটা হয়েছে টোটাল ফান্ডিং এর আমরা যদি বলি 100 টাকার মধ্যে প্রায় 95 টাকায় চলে যাচ্ছে রোহিঙ্গাতে। 3000 কোটি টাকার আগে 3000 কোটি টাকায় কিন্তু গোটা দেশের মানুষ পেত। মুখ দিয়েছেন যিনি হাত দিবেন তিনি, তো সেক্ষেত্রে দেখবেন যে 5টা 10টা 7টা বাচ্চা নিচ্ছে। তো ইন্টারেস্টিং হচ্ছে আমরা একটা প্যারাসিটামল ট্যাবলেট দিলে ওরা ভয়ে খাইতো না, মনে করতো এটা বার্থ কন্ট্রোল পিল। কোনো ইনজেকশন দিতে গেলে কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু এটাও নিত না। যখন তারা বাংলাদেশে আসে তখন 70,000 প্রেগনেন্ট উইমেন কিন্তু এখন একবারে আসছিল। পরে এখন প্রায় 30,000-এর কাছাকাছি প্রতি বছর জন্মদান, মানে ওখানে 30,000ও যদি প্রতি বছর জন্ম হয় সেটাও আমাদের জন্য আসলে অনেক বড় ধরনের একটা বোঝা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। অনেক পুলিশ ভাই আছে আমার পরিচিত, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তারা সৎ জীবনযাপন করে, তারা সমাজে ভালো কাজ করতেছে, কিন্তু দেখা যায় যে তার মধ্যে 2-4 জন আছে তখন বলে যায় পুলিশের লোকজন ভালো না। পার্শ্ববর্তী দেশ বিশেষ করে হঠাৎ করে তাদের দেশে অতি বন্যা হওয়ার ফলে তাদের বাঁধগুলো যেগুলো ছিল সেগুলো কেটে দেওয়ার ফলে হঠাৎ করে আমাদের এই পূর্বাঞ্চলে যেটা এই অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টির বন্যার পানি ঢুকে গেছিল। এটা আমরা আশ্চর্য হয়ে গেছিলাম, আমরা অনেক কাজ করছি এই বন্যায়। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন পডকাস্টের একটি নতুন পর্বে। আজ আমরা কথা বলবো দেশে যে এখন একটা বন্যা পরিস্থিতি চলছে, সেই বন্যা পরিস্থিতিতে বন্যার উপদ্রুত মানুষ কেমন আছে, তাদের জন্য সরকার এবং বেসরকারি সংস্থাগুলো কিভাবে কাজ করছে, এবং এই বন্যা পরিস্থিতি, দুর্যোগ পরিস্থিতি থেকে মানুষকে বাঁচানোর জন্য কি করা দরকার, কি করা হচ্ছে, সেসব নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আজকে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জনাব নজরুল ইসলাম। তিনি একটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী। জনাব নজরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগতম এবং বাংলা ভিশনের সমস্ত দর্শককে শুভেচ্ছা। আচ্ছা জনাব নজরুল ইসলাম, দেশে তো আমরা জানি প্রায় 6-7টা জেলায় একটা বন্যা পরিস্থিতি চলছে। বিশেষ করে চট্টগ্রামের 4টা জেলায় একটা প্রবল বন্যার মুখোমুখি হতে হয়েছে। অনেক মানুষ দুর্ভোগের শিকার হয়েছে, প্রাণহানি হয়েছে, সম্পদ এবং ফসলের ক্ষতি হয়েছে। তা আপনার কাছে কী ধরনের তথ্য আছে? এবার এই বন্যায়, অকস্মাৎ বন্যায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে? ধন্যবাদ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই আজকের দিনে। তো আপনি জানেন যে সাম্প্রতিক অতিবৃষ্টির ফলে আমাদের চট্টগ্রাম জেলা, কক্সবাজার এবং হিলট্র্যাক্সের 3টা জেলা, 5টা জেলা বিশেষ করে, এবং পাশাপাশি আমাদের উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলাও কিছুটা প্লাবিত হয়েছে এই বন্যায়। তো বিশেষ করে চট্টগ্রাম জেলার যে 5টা জেলার কথা বললাম, চট্টগ্রাম বিভাগের যে 5টা জেলার কথা বললাম, এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক মানুষ মারা গিয়েছে অলরেডি, বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প, এরপরে হিলট্র্যাক্সের কয়েকটা জেলায় এবং চট্টগ্রামেও। আর অনেক মানুষ আহত হয়েছে, হাজার মানুষ আহত হয়েছে। প্লাস আপনার ফসলের ক্ষতি হয়েছে প্রচুর, বাড়িঘর অনেক ক্ষতি হয়েছে, এবং আপনার রাস্তাঘাটও অনেকটা ডিজাস্টারের মাধ্যমে একদম নষ্ট হয়ে গেছে। সো আমি বলবো যে হঠাৎ করে আমরা এটা এক্সপেক্টও করিনি যে এত তাড়াতাড়ি এরকম একটা অতিবৃষ্টির ফলে এরকম একটা বন্যা হতে পারে। আমাদের একটা ফোরকাস্ট ছিল, বাট আমরা এটা কল্পনাও করিনি যে এরকম একটা ডিজাস্টার হয়ে যাবে এত অল্প সময়ের মধ্যে। তো আমরা খুবই একটা খারাপ সময় অতিবাহিত করতেছি। সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং জাতিসংঘ সহ তাদের সাধ্যমতো চেষ্টা করছে, বাট এটা এখন অপ্রতুল। আমি বলবো যে অপ্রতুল, কারণ খাবারের একটু সংকট আছে, এরপরে বাড়িঘর যেটা আছে হয়তো বন্যার পানি নামলে কাজ শুরু হবে, বাট এই মুহূর্তে মানুষের বেশ কষ্টে আছে আর কি। সরকারের পাশাপাশি বেসরকারি যে সংস্থাগুলো আছে, আপনার প্রতিষ্ঠান গ্লোবাল উন্নয়ন সংস্থা, তো বন্যা উপদ্রুতের জন্য কি ধরনের কাজ সহযোগিতা করছেন আপনারা? আমরা প্রথমত আমরা ইমার্জেন্সি ফুড ডিস্ট্রিবিউশন আমরা শুরু করেছি চিটাগাং এবং কক্সবাজারে, এবং কালকে থেকে একটু বড় আকারে শুরু হবে আশা করতেছি। আর এরপরে আমাদের পরিকল্পনা হচ্ছে যে বন্যার পানি নেমে গেলে শেল্টার নির্মাণ, বিশেষ করে আমরা তো রাস্তাঘাট এটা গভর্নমেন্টই করবে, বাট মানুষের বাড়িঘর নির্মাণ এবং যে রিপেয়ার করা, মেরামত করা, তারা যেন আবার আগের অবস্থায় ফিরে যেতে পারে, সেই কাজগুলো করা আমাদের পরিকল্পনা আছে। পাশাপাশি আমরা এগ্রিকালচারে ইনপুটে কোনো সাপোর্ট দেওয়া যায় কিনা, এটা যতটুকু গ্যাপ থাকবে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো আর কি বন্যার পানি নেমে যাওয়ার পরে। আচ্ছা, আমরা গত বছরও দেখছি যে ফেনী এবং নোয়াখালী এলাকায় এই ধরনের হঠাৎ অকস্মাৎ বন্যা হয়েছে, যেটা ইতিহাসে কখনো হয়নি। চট্টগ্রাম অঞ্চলেও এরকম বন্যা সাধারণত প্রতি বছর দেখা যায় না। উত্তরবঙ্গ এবং দক্ষিণ বাংলায় সাধারণত প্লাবিত হয়। তো এই ধরনের এই নেচারটা, এই এলাকাটা প্লাবিত হলো কেন? এটা 2024 সালের আগস্টে আমাদের একটা বড় ধরনের বন্যা হয়েছিল, আপনারা জানেন। বিশেষ করে নোয়াখালী অঞ্চলে, যেটা নোয়াখালী অঞ্চলের মানুষ, আমরা যেটা শুনছি 100 বছরে ওই বন্যাটা ওরা দেখেনি।
তো এটা নিয়ে বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক আছে। জি। একটা হলো অতিবৃষ্টি তো ছিলই, এটা একটা বড় ধরনের। আরেকটা আমরা শুনছিলাম, আমরা জানি না কতটুকু সত্য, এটা সরকার এবং মিডিয়া আপনারা ভালো জানবেন, যে আমাদের পার্শ্ববর্তী দেশ বিশেষ করে হঠাৎ করে তাদের দেশে অতি বন্যা হওয়ার ফলে তাদের বাঁধগুলো যেগুলো ছিল সেগুলো কেটে দেওয়ার ফলে হঠাৎ করে আমাদের এই পূর্বাঞ্চলে, যেটা এই অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টির বন্যার পানি ঢুকে গেছিল। এই কারণে এটা একটা মানে এটা আমরা আশ্চর্য হয়ে গেছিলাম। আমরা অনেক কাজ করছি বন্যায়, কিন্তু আমরা এতদিন কাজ করি বাংলাদেশের বিভিন্ন জেলায়, বাট নোয়াখালীর যে বন্যাটা ছিল বিশেষ করে নোয়াখালী অঞ্চলের, এটা আসলে অকল্পনীয় ছিল এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এটা জানেন। এবারও কি সেরকম সম্ভাবনা আছে নাকি এটা শুধু অতিবৃষ্টির কারণে হয়েছে? এটা এখন পর্যন্ত অতিবৃষ্টির কারণে, এ ধরনের কোনো ইয়ে হয়নি, অতিবৃষ্টির কারণে। এবং আমরা কালকের ফোরকাস্ট যেটা দেখলাম, বৃহস্পতিবার থেকে আবার বৃষ্টির আকার আরো বড় হবে এরকম শুনলাম। সুতরাং ওই অঞ্চলেই তো এটা একটা বড় অ্যালার্মিং। আমার মনে হয় সরকার পদক্ষেপ নিচ্ছে, বিশেষ করে রেস্কিউ প্লাস অন্যান্য যে খাবার দেয়া বা এগুলা, মানে আমি মনে করি যে বর্তমান সরকার সঠিকভাবেই আগাচ্ছে এবং পাশাপাশি আন্তর্জাতিক এবং অন্যান্য বেসরকারি সংস্থাগুলো এগিয়ে এসছে ঠিক মতো। এবং একটা জিনিস আমি দেখলাম, এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর ডাইরেক্টর জেনারেল আমাদের সচিব স্যারের সঙ্গে সেদিন দেখা হলো, উনি যেটা বলছেন সরকার যেটা করেছেন, নর্মালি হিল ট্র্যাক্সে কিন্তু অন্যান্য এনজিওরা কাজ করতে পারে না, কিন্তু এই দুর্যোগ পরিস্থিতিতে সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমি যতটুকু যে শুনলাম, যে এই মুহূর্তে কোনো বাধা ধরনের সব এনজিওরা এখানে মানুষের জন্য কাজ করবে। এই জন্য এটা একটা ভালো একটা ওপেন করে দিয়েছে। আচ্ছা, একটু প্রসঙ্গ পরিবর্তন করি। আপনি রোহিঙ্গা নিয়ে কাজ করছেন এবং আপনার কর্ম এরিয়া ওই বন্যা উপদ্রুত এলাকায়, এই এলাকায় আপনি অনেক কাজ করছেন, বিশেষ করে কক্সবাজার এবং নোয়াখালীর হাতিয়া টাতিয়া। তো রোহিঙ্গা সমস্যাটা এখন কোন পর্যায়ে আছে? আমরা কি তাদেরকে সামলে চলতে পারছি? ধন্যবাদ। রোহিঙ্গা নিয়ে আমাদের প্রতিষ্ঠান গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থা একদম 2017 সালের আগস্টে যখন ইনফ্লাক্স হয়, তার সপ্তাহখানেকের পরে আমরা রেসপন্স বা প্রকল্পগুলো শুরু করি, বিশেষ করে কক্সবাজারে। পরবর্তীতে 2020 সালের ডিসেম্বরের দিকে আমরা আবার ভাষাঞ্চলে যখন সরকার সিদ্ধান্ত নেয়, সেখানেও আমরা একদম শুরু থেকে কাজ করি, এখনও কাজ করে যাচ্ছি। তো রোহিঙ্গা তো একটা বড় ধরনের সমস্যা। আমরা যেটা মনে করি যে আমাদের দেশে যতগুলো সমস্যা আছে এই মুহূর্তে, মানে আমার দেশের মানুষ হিসাবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সবচেয়ে এখন আমাদের বড় সমস্যাটাই রোহিঙ্গার সমস্যা। কারণ এখানে যে সমস্যাটা হয়ে গেছে, যে ওখানে কক্সবাজার ছোট্ট একটা জায়গা, 2টা উপজেলা টেকনাফ এবং কক্সবাজার, যেখানে প্রায় 1.67 মিলিয়ন এখন রোহিঙ্গা পপুলেশন যারা আছে এখানে, আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে জোরপূর্বক তাদেরকে বিতাড়ন করা হয়েছে। সুতরাং এটা একটা বিরাট ইয়ে, এবং প্রতি বছরই কিন্তু আরো মানুষের জনসংখ্যা বাড়তেছে। সুতরাং আমাদের মতো একটা এরকম ঘনবসতিপূর্ণ দেশে একটা এতগুলো মানুষকে অ্যাকোমোডেট করা, প্লাস একটা ছোট্ট একটা জেলার 2টা উপজেলার মধ্যে, যেখানে ওদের ওই জেলার মানুষের জায়গায় হচ্ছে না, সেখানে একটা। আরেকটা হলো আমাদের অবশ্যই আমি মনে করি যে সিকিউরিটি সমস্যা আমাদের দেশের জন্য। তো আশা করি যে সরকার যারা আছেন এখন, তারা সঠিক পদক্ষেপ নেবেন এবং এই সংকট থেকে মোকাবেলার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এবং আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে একমাত্র তাদেরকে সম্মানের সাথে তাদেরকে প্রত্যাবর্ষণ করাই, বিশেষ করে মিয়ানমারের মানুষ, তারা নাগরিক, তাদেরকে ফেরত পাঠানো, এটাই সবচেয়ে বড় সমাধান। এর বাইরে আমি কোনো বিকল্প সমাধান আপাতত দেখছি না। আচ্ছা, এই রোহিঙ্গারা কক্সবাজারে অবস্থান নেওয়ার কারণে আমাদের যে পর্যটন কেন্দ্র, আমাদের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজার একটা বড় ধরনের ঝুঁকিতে আছে। আপনি এ বিষয়ে আপনি কতটুকু অবহিত বা আপনার অবজারভেশন কি, যেহেতু আপনি দীর্ঘদিন কাজ করছেন ওই এলাকায়? এটা তো বটেই, এটা আমরা ধরেন বিভিন্ন পত্রিকা বা মিডিয়ার, ইলেকট্রনিক মিডিয়া রিপোর্ট আমরা প্রায় দেখতে পাই। ওখানে বিভিন্ন ধরনের অকারেন্স ঘটে, ছিনতাই, রাহাজানি, অথবা বিদেশি যারা মেহমান আমাদের দেশে আছে, পর্যটক আসে, তাদের বিভিন্ন ধরনের ইনসিডেন্ট ঘটে। আমাদের নিজের দেশের নাগরিক যারা ওখানে বেড়াতে যায়, তাদেরও এই ধরনের বিপদে পড়তে হয়। তো এটার সাথে একটা লিঙ্ক আছে। তো সুতরাং এটা তো পর্যটনের একটা ধস নামছে, রিস্ক। এরপরে মানুষ যায়, কারণ আসলে আমাদের ছোট্ট একটা দেশে যাওয়ার মতো জায়গা খুব কম, তারা তারপরও রিস্ক নিয়ে ওখানে যায়। তো যদি এই সমস্যাটা না থাকতো, তাহলে হয়তো বা আমাদের টেকনাফ পর্যন্ত যে পর্যটন এরিয়াগুলো, এগুলো সবার জন্য ওপেন থাকতো দিন রাত 24 ঘন্টা, এবং মানুষ আর নির্বিঘ্নে চলাচল করতে পারতো। তো সুতরাং এটা আমাদের জন্য একটা সমস্যা এবং পর্যটনের জন্য বিরাট একটা ক্ষতি। আমরা মনে করি যে কক্সবাজারটাই নাম্বার 1 এখন আমাদের জন্য, এখনো পর্যটনের জন্য, এবং হিল ট্র্যাক্স। তো এটা
আমি জানি না যে সমাধানটা কিভাবে হবে, বাট অবশ্যই আমাদের জন্য একটা বড় সমস্যা, এটা একটা পর্যটন শিল্পের জন্য। আচ্ছা, এই যে রোহিঙ্গা ক্যাম্পে জনসংখ্যা এত দ্রুত কেন বাড়ছে? আপনি যেহেতু ওদের হেলথ নিয়ে কাজ করেন সরাসরি। এটা 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 আসলে কিছু রিলিজিয়াস ইস্যু আছে, আপনি জানেন আমাদের ইসলাম ধর্ম বা মুসলিমদের মধ্যে। সেটা হলো যে রোহিঙ্গা যারা আছে তারা তো আসলে ওই দেশেও তারা খুব একটা শিক্ষিত ছিল না, প্লাস তাদেরকে সেইভাবে সামাজিকীকরণ এটা আসলে হয়নি। এটা কারো দোষ দিয়ে লাভ নেই, এটা আমাদের ওটা পরিস্থিতির কারণে সেই সুযোগটা তারা মিয়ানমারেও পায়নি। যখন শিক্ষাটা কম থাকে তখন তো এই যে জনসংখ্যার যে বিষয়টা থেকে লিঙ্কেজ, সেটা হলো যে জনসংখ্যা বৃদ্ধির যে বিষয়টা, কারণ সেখানে তাদের কোনো রিক্রিয়েশনের ব্যবস্থা নেই, শিক্ষা নেই, তারা জানেও না যে বেশি জনসংখ্যা হলে কি হবে। ওরা মনে করে যে মুখ দিয়েছেন যিনি হাত দিবেন তিনি, তো সেক্ষেত্রে দেখবেন যে 5টা 10টা 7টা বাচ্চা নিচ্ছে। তো শুরুতে রোহিঙ্গা প্রজেক্ট ওরা যখন আসে, আমরা যখন হেলথ নিয়ে কাজ শুরু করি তখন ইন্টারেস্টিং হচ্ছে আমরা একটা প্যারাসিটামল ট্যাবলেট দিলে ওরা ভয়ে খাইতো না, মনে করতে এটা বার্থ কন্ট্রোল পিল। কোনো ইনজেকশন দিতে গেলে কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু এটাও নিত না, তারা মনে করতো এটা। তো এটার কিছুটা হলেও এই গত কয়েক বছরে এটার পরিবর্তন আসছে। তারা এখন কিন্তু আমাদের হাসপাতালগুলোর মাধ্যমেই পরিবার পরিকল্পনার যে পদ্ধতিগুলো তারা এখন নিচ্ছে। আমি বলবো না যে 100%, বাট তারপরেও কন্ট্রোল হয়েছে। বিকজ যখন তারা বাংলাদেশে আসে তখন 70,000 প্রেগনেন্ট উইমেন কিন্তু এখন একবারে আসছিল। এরপরে এখন প্রায় 30,000-এর কাছাকাছি প্রতি বছর জন্মদান মানে বাচ্চা জন্ম দেয় তারা। সুতরাং ওই 70,000 থেকে 30,000-এ আসছে, অর্থাৎ 50% কমছে। তো এটা একটা চ্যালেঞ্জ। তো তাদেরকে এই জন্ম নিয়ন্ত্রণের জন্য পদ্ধতি, তাদেরকে শিক্ষা, হেলথের উপরে বলা চেষ্টা করা হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন, সরকার, আন্তর্জাতিক সংস্থাগুলো, যে দেখো বাচ্চা বেশি হলে যে তাদের মানুষ করার বিষয় আছে, তারপরে বাবা মার স্বাস্থ্যের বিষয় আছে, বিশেষ করে মায়েদের বাচ্চাদের স্বাস্থ্য, এই জিনিসগুলো তাকে বোঝানো হচ্ছে, তাদেরকে বোঝানো হচ্ছে। তারা কিছুটা সচেতন হয়েছে, আমি বলবো যে অনেকটাই হয়েছে এই সচেতন, এবং এটা এই যে জন্মহারটা অনেকটাই কমে গেছে। কিন্তু তারপরেও আসলে যেটা বলছিলাম একটু আগে, যে আমাদের দেশের জন্য ওখানে 30,000-ও যদি প্রতি বছর জন্ম হয়, তো সেটা আমাদের জন্য আসলে অনেক বড় ধরনের একটা বোঝা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সার্বিক পরিস্থিতি নিয়ে যদি আলাপ করি, আপনার কাছে জানতে চাই, আপনি একটা ন্যাশনাল এনজিও চালাচ্ছেন। এনজিও গুলো আমাদের দেশে অনেক ধরনের কাজ করছে, এর মধ্যে পজিটিভ কাজও যেমন আছে, সমালোচনাও আছে। অনেকেই বলে থাকেন যে এনজিওর যারা উদ্যোক্তা তাদের ভাগ্য পরিবর্তন হয়, কিন্তু যাদের জন্য কাজ করে তৃণমূলের মানুষ, অতি দরিদ্র মানুষ, তাদের ভাগ্যের তেমন পরিবর্তন এনজিওগুলোর মাধ্যমে হয় না। এই অভিযোগ সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। আচ্ছা, অভিযোগটা আমি বলবো না যে একেবারে অসত্য, জি, কিছুটা তো আছে, কিন্তু এখন আমরা জেনারেলাইজ করে ফেলি একসময়, সবসময়। আমরা সমাজের মানুষ, বাংলাদেশের মানুষ। আপনি যদি এনজিওর কথা বলছেন, আপনি ব্যবসায়ীর কথা যদি বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারী, বেসরকারি অন্যান্য সেক্টর, সব জায়গায় কিন্তু ভালো মন্দ আছে। জি, আর এনজিওরা তো কাজ করে সরকারের সাথে সমন্বয় করেই সবকিছু। তো আমি এই কথাটা আমি মানে এগ্রি করি না, একমত না যে শুধুমাত্র এনজিওদের যারা মালিক বা এরকম তাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে, এটা ঠিক না। এখানে হাজার হাজার মানুষ কাজ করতেছে, লক্ষ লক্ষ মানুষ এনজিও গুলোতে কাজ করতেছে, তাদের পরিবারগুলো কিন্তু এনজিওদের মাধ্যমে চলতেছে। এরপরে এনজিও গুলো কিন্তু কোনো সরকারি টাকা সাধারণত নেয় না, খুব অল্প সরকারি প্রকল্প যেগুলো আছে এনজিওদের মাধ্যমে হয় না। বিশেষ সরকারি প্রকল্প সরকারিভাবে হয়, কিছু প্রকল্প এনজিওদের মাধ্যমে হয়, অনেক এনজিও করে। আর এনজিওরা কিন্তু বাইরে থেকেই টাকা নিয়ে আসে। আমি মনে করবো যে দেশের উন্নয়নের জন্য, জনগোষ্ঠীর উন্নয়ন তো হচ্ছেই, পাশাপাশি যে রেমিটেন্সের কথা বলি, ডলার বা রেমিটেন্স, সেটা কিন্তু এনজিওরাই হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে নিয়ে আসতেছে। এর মাঝখানে ধরেন যদি 2% 5% এনজিওর যারা পরিচালনা করেন তারা হয়তো বা কোনো জায়গাতে একটু করতেছেন, এই কাজগুলো করতেছেন, তখন দুর্নামটা আসলে সকলের ঘাড়ে চলে যাচ্ছে। এটা সব ক্ষেত্রে হয়। যেমন আমি পুলিশের কথা বলি বা অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের কথা বলি, সবাই তো খারাপ না। আমাদের অনেক পুলিশ ভাই আছে, আমার পরিচিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারা সৎ জীবনযাপন করে, তারা সমাজে ভালো কাজ করতেছে। কিন্তু দেখা যায় যে তার মধ্যে 2-4 জন আছে, তখন বলে যায় পুলিশের লোকজন ভালো না। তো এটা আমি মনে করি না যে এনজিও সব খারাপ। যদি সব খারাপই হতো তাহলে সব সরকারের আমলে কাজ করতেছে, তাহলে এনজিও বন্ধ হয়ে যেত, অথবা বিদেশিরাও টাকা দিত না। আমার মনে হয় যে এরকম আছে, 3-5% এনজিওর হয়তো কিছু প্রবলেম থাকতে পারে, এটা ব্যক্তির উপরে নির্ভর করে, তারা কিভাবে চালাবে, তারা কি চায় সেটার উপরে নির্ভর করে। বাট এনজিওরা অবশ্যই সমাজের জন্য কাজ করতেছে, এবং ভাগ্যের পরিবর্তন অবশ্যই মানুষের হচ্ছে। না হলে জিও এনজিও মিলাই তো বাংলাদেশ চালানো হচ্ছে। সরকারের সামর্থ্য তো এমন নয় যে এই 16, 17, 18 কোটি মানুষকে
সমস্ত সেবা দেবে। এনজিওদের যদি বলেন হেলথ বলেন, ওয়াশ বলেন, ফুড সিকিউরিটি বলেন, লাইভলিহুড বলেন, আরও যেগুলো এডুকেশন বলেন, এনজিওরা তো কাজ করতেছে সরকারের পাশাপাশি। সুতরাং আমি মনে করি যে অবশ্যই মানুষের ভাগ্যের উন্নয়ন হচ্ছে এবং সমাজের উন্নয়ন হচ্ছে। আচ্ছা, আপনি রেমিটেন্সের কথা বলছিলেন যে আপনার বিদেশি ডোনেশন আনেন, সেটার ভিত্তিতে কাজ করেন। একসময় আমরা দেখতাম মধ্যপ্রাচ্য থেকে অনেক ফান্ড আসতো, এখন তো সেটা কমে গেছে। কারণটা কি? গত প্রায় 1 দশক বা তারও বেশি অনেক কমে গেছে। এটা ঠিক পুরা কারণ আমি বলতে পারবো না, তবে মধ্যপ্রাচ্যের ফান্ড যেটা, এটা আসলে নর্মালি ওরা ওইভাবে ফর্মাল কাজ খুব কম করে আমার যেটা মনে হয়। বাট ওয়েস্টার্ন ফান্ডগুলো যদি বলেন আমেরিকা, কানাডা আর ইউরোপের অন্যান্য দেশ, ইউকে, তারাই মূলত আমাদের দেশে ফান্ডিং করে, বিশেষ করে এগুলা। আর মধ্যপ্রাচ্য এখনো বাংলাদেশে কাজ করতেছে না তা না, বাট মধ্যপ্রাচ্য আপনি জানেন যে বিশেষ করে ইসলামিক কান্ট্রি, এরা মসজিদ, মাদ্রাসা, ফুড, এই ধরনের শিক্ষা নিয়ে কিছু, মানে ইসলামিক শিক্ষা নিয়ে এই কাজগুলো বেশি করে। বাট আইডিবি আছে আমাদের, যেমন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এটা তো একটা বড় সংস্থা, এরা কিন্তু বাংলাদেশে প্রচুর কাজ করতেছে। হয়তো আমরা ওইভাবে ফোকাস কম হচ্ছে, কারণ ওটা তো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কাজ হয়, ওটা হয়তো আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি না, কিন্তু ওরাও কাজ করতেছে। বাট মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো খুব যে বাংলাদেশে কাজ করে, এটা খুব বেশি না, খুব আকারে খুব কম এটা। তো এখন পশ্চিমা যে ডোনাররা, তারা কি ধরনের কাজে আগ্রহ দেখায়? এরা পশ্চিমা দেশগুলো আমাদের দেশের জন্য সব ধরনের কাজই করে। বিশেষ করে রোহিঙ্গা আসার আগে কিন্তু পশ্চিমা ডোনার এবং মধ্যপ্রাচ্য যতটুকু হোক, এটা কিন্তু গোটা বাংলাদেশের জন্য কাজ করতো 2017 সালের আগে। বাট রোহিঙ্গা ইনফ্লাক্সের পরে যেটা হয়েছে যে এত বড় একটা ক্রাইসিস, যে টোটাল ফান্ডিং এর আমরা যদি বলি 100 টাকার মধ্যে প্রায় 95 টাকাই চলে যাচ্ছে রোহিঙ্গাতে। আচ্ছা, টাকার অঙ্কে বেশি আসতেছে। আপনি ধরেন আগে সাপোজ আসতো 3000 কোটি টাকা, এখন হয়তো 10,000 কোটি টাকা আসতেছে, কিন্তু 3000 কোটি টাকার আগে 3000 কোটি টাকায় কিন্তু গোটা দেশের মানুষ পেত, বিভিন্ন জেলা বা আমাদের দেশের মানুষ। এখন যেটা হয়ে গেছে যে হয়তো এখন 10,000 কোটি টাকা আসতেছে, সেখান থেকে হয়তো 5% কত হয়, 200 কোটি টাকা হয়, বা 300 কোটি টাকা হয়, বা 500 কোটি টাকা হয়, এরকম একটা ছোট আকারের ইয়েটা হচ্ছে। তো এটা একটা কারণ। রোহিঙ্গাদের কথা বলি, রোহিঙ্গাদের তো বড় ফান্ডিং যেহেতু যাচ্ছে, ওদের শেল্টার, আপনার ফুড, তারপরে আরো নন ফুড আইটেম যেগুলো আছে, রাস্তাঘাট তৈরি করা, তাদের স্বাস্থ্য, শিক্ষা, সব কিছুর ব্যাপারে তারা হেল্প করতেছে। আর দেশের মানুষের জন্য তাই তারা ফুড সিকিউরিটি বলেন, লাইভলিহুড বলেন, তারপরে শিক্ষার জন্য বলেন, স্বাস্থ্যের জন্য বলেন, গোটা দেশে তারা সবকিছুর জন্যই কাজ করতেছে। আচ্ছা, আপনার যে সংস্থা গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থা, এটার ইউনিক প্রজেক্ট কি আছে? কি 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 ধরনের কাজ আপনারা করছেন? এটা যদি বলেন তাহলে আমরা সব ধরনের কার্যক্রমে আছে। আমাদের শেল্টার আছে, হেলথ আছে, ওয়াশ আছে, তারপরে আপনার এডুকেশন আছে, প্লাস ইমার্জেন্সি রেসপন্স যখন যেগুলো হয় আর কি। আবার সিজনাল প্রজেক্টও থাকে, রোজা, কুরবানি, এগুলো আমরা করি। বাট আপনি যদি ইউনিক বলেন, আমাদের বিশেষ করে দুইটা আমাদের এখানে ইউনিক কাজ করি আমরা। একটা হলো হেলথে আমাদের এখন প্রায় 17টা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার আছে বাংলাদেশের সিলেট অঞ্চলে, সিলেট ডিভিশনে আমি বলবো। সুনামগঞ্জ, সিলেট, বগুড়ায় আছে, আর হলো মুন্সিগঞ্জে 17টা। এর পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে আমাদের 2টা মানে হেলথ পোস্ট বা হাসপাতাল আছে, যেগুলোর মাধ্যমে আমরা মানে হাজার মানে প্রায় বলা যায় 30 থেকে 40 হাজার মানুষকে আমরা স্বাস্থ্যসেবা দিচ্ছি। স্বাস্থ্যসেবা প্লাস ঔষধ ফ্রি, কিছু হাসপাতালে আমাদের পরীক্ষা নিরীক্ষাও ফ্রি করা হয় বছরে একবার। এটা একটা ইউনিক প্রজেক্ট। আর আমাদের আরেকটা প্রকল্প আছে উইমেন এন্টারপ্রেনারশিপ প্রজেক্ট, যেটা আসলে মহিলাদের বা নারীদের উন্নয়নের জন্য, নারী ক্ষমতায়ন বা নারীদের জন্য। যেমন আমাদের রাজশাহীতে একটা খুব ইউনিক প্রজেক্ট আছে, এটা গত 5 বছর থেকে আমাদের হচ্ছে। মহিলাদেরকে যারা একদম অতি দরিদ্র গ্রামের মানুষের বাড়িতে কাজ করে, হয়তো 1000 টাকা পাইতো আগে, 500 টাকা পাইতো, পেটে ভাতেও কাজ করতো, তাদেরকে আমরা হাঁসের খামার করে দিচ্ছি, ডাক ফার্মিং। 50টা হাঁস, 4 মাসের খাবার, আর হাঁসের ঘর, ভ্যাকসিনেশন, কিছু ট্রেনিং দেওয়ার পর 4 মাস পরে ডিম দেয়। তারা এখন দেখা যায় যে প্রতি মাসে ঘরে বসে হাঁস পালে, এবং তারা আপনার মোটামুটি 10 থেকে 12,000 টাকা ঘরে বসে ইনকাম করতে পারে, মানুষের বাড়িতে যাওয়া লাগে না। তাদের বাচ্চাদের পড়াশোনাও তার মাধ্যমে, স্বাস্থ্য, তাদের চিকিৎসা, এটা ম্যানেজ করি। এরপরে আমরা আরেকটা করে দিচ্ছি, যেমন আমরা সিলেকশনের ক্ষেত্রে খুবই গুরুত্ব দিই, বেনিফিশিয়ারি সিলেকশন বা উপকারভোগী। যেমন মহিলাদেরকে আমরা ছোট ছোট গ্রোসারি শপ তৈরি করে দিচ্ছি, কিন্তু একদম যে একটা মহিলা অন্য কাজ করে তাকে গ্রোসারি শপ করে দিচ্ছি বিষয়টা এরকম না। আমরা আগে দেখি যে গ্রাম অঞ্চলে, ওই অঞ্চলে, রাজশাহী অঞ্চলে
ছোট চায়ের দোকান, বিস্কিটের দোকান বা ব্যবসার তার একটা টেন্ডেন্সি আছে অলরেডি ইনভলভ। তো তাদেরকে আমরা আগে পিক করি, যে তাদেরকে একটা তালিকাভুক্ত করি, সরকারের সাথে আমরা একটা সমন্বয় করি, স্থানীয় প্রশাসনের সাথে তাদের তালিকার থেকেও নিয়ে আমরা দেখার পরে তাদেরকে আমরা তাদের চাহিদা মতো একটু বড় করে দোকান করে দিই, গ্রোসারি শপ, হয়তো 50-60 হাজার টাকার মধ্যে একটা দোকান করে দিলাম। দেখা যায় যে তারা এখান থেকে 12-14-15 হাজার টাকা পর্যন্ত আয় করে, আর মানুষের বাড়িতে যাওয়া লাগে না, তারা কাজ করতেছে। এটা আমরা বলবো আমাদের একটা ফ্ল্যাগশিপ প্রজেক্ট। এটা রাজশাহীতে আমাদের হচ্ছে। আমাদের ইচ্ছা আছে, গত পরশু দিন রবিবারের দিন আমাদের এনজিও ব্যুরোর মহাপরিচালক মহোদয় জনাব সহমত জাকারিয়া স্যার, সচিব, উনি ভিজিট করেছেন আমার প্রজেক্ট এবং উনি খুবই ইমপ্রেস ছিলেন এবং উনি বলছিলেন যে উনি মাননীয় প্রধানমন্ত্রীকে এটা জানাবেন যে এই দোকানগুলো দেখার পর তার এত ভালো লাগছে। তো উনিও খুব এনকারেজ করলেন যে শুধু রাজশাহী কেন, আপনি অন্যান্য জেলাতে এটা নিয়ে যান। পাশাপাশি আমরা এগ্রিকালচার নিয়ে কাজ করতেছি, যেটা অর্গানিক ফার্টিলাইজার নিয়ে কাজ করতেছি, কৃষকদের ট্রেনিং থেকে শুরু করে যেটা প্রয়োজন সেটা দিচ্ছি, এবং অর্গানিক বিশেষ করে ট্রাইকো কম্পোস্টের সার এটা উৎপাদন হচ্ছে এবং খুব একদম পরিত্যক্ত জায়গায়, যেটা আমাদের বর্তমান সরকারও চাচ্ছেন যে পরিত্যক্ত কোনো জায়গায় রাখা যাবে না। 10 থেকে 20 হাজার জায়গার মধ্যে পরিত্যক্ত একটা বাগানের মধ্যে যেটা কোনো ফসল হয় না, সেখানে আমরা এই সারগুলো উৎপাদনের ব্যবস্থা করে দিচ্ছি। এবং সেখানে 1 টন সারের দাম, ধরেন 1 টন সার উৎপাদন করতে হয়তো একজনের লাগে 3 মাস। 1 টন সারের দাম মিনিমাম 10 থেকে 12 হাজার টাকা, তার খরচ হয় মাত্র 1 থেকে 1.5 হাজার টাকা। তো বছরে যদি 4 টন সার উৎপাদন করতে পারে 40 হাজার টাকা ইনকাম হচ্ছে তার। এই 1 কাঠা জমির 1% জমিরও কম, এবং সেটা পরিত্যক্ত জমি, এবং তার জন্য কিন্তু কোনো খরচ হচ্ছে না, কারণ গোবর অল্প কিছু লাগে। আর সবজির যে ওয়েস্ট আমরা বলি, যেগুলো বাজারে পাওয়া যায়, একটা বাজার বা হাটে দেখবেন বাজার শেষে অনেক মালামাল পড়ে থাকে, যেগুলো তারা ফেলে দেয়, ওগুলোও তারা কিনে নিয়ে আসে গাড়িতে করে, ফ্রি নিয়ে এসে এই সারটা উৎপাদন হচ্ছে। এবং এটাও ওই সচিব মহোদয় বলছিলেন যে এটা তুমি দেশের অন্যান্য জেলাতেও তুমি একটা ইয়ে করো আর কি, মানে শুরু করো, যেন এই জিনিসগুলো অল্প পয়সাতে হয় এবং দেশের উন্নয়ন হয়। এটার পাশাপাশি আমাদের ওয়াশ প্রজেক্ট আছে, ওয়াটার স্যানিটেশনে, যেগুলো ল্যাট্রিন এবং পানি ভালো টিউবওয়েল স্থাপন। রোহিঙ্গা ক্যাম্প তো আছে, এর বাইরে আমাদের রাজশাহী অঞ্চলে পানির সমস্যা আপনি জানেন, বরেন্দ্র অঞ্চল, সেই অঞ্চলে আমরা পানির জন্য মানুষের ব্যবস্থা করে দিচ্ছি। এবং আরেকটা আমরা কাজ করতে মিনিস্ট্রিয়াল হাইজিন ম্যানেজমেন্ট নিয়ে, বিশেষ করে এই যে স্কুল গার্লস, অ্যাডোলেসেন্ট গার্লসদের নিয়ে তাদের ট্রেনিং, তাদের স্কুলগুলোকে তারা ওয়েল ইকুইপ করে দেওয়া যায়, ওয়াশ ফ্যাসিলিটিস যারা তারা পায় এগুলো। প্লাস আমরা সরকারি বেসরকারি স্কুলগুলো ওয়াশ মেনটেনেন্স করা, যেগুলো একটু খারাপ অবস্থায় সেগুলো আমরা রিপেয়ার করে দিই, এবং এটা যেন ভালোভাবে তারা ব্যবহার করতে পারে, এই কাজগুলো আমরা করি। পাশাপাশি যেটা বললাম যে আমাদের যে কোনো ইমার্জেন্সি আসলে সেখানে আমরা কাজ করার চেষ্টা করি, মানুষকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আমরা শেষ করতে চাই, তার আগে আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে গত 2-2.5 বছরে দেশে 3টা সরকার বদল হয়েছে, তাই না? তো এখন জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার কাজ করছে। তা আপনারা বেসরকারি সংগঠন বা সংস্থাগুলো কেমন বোধ করছেন বর্তমান সরকারের সাথে কাজ করতে গিয়ে? অবশ্যই ভালো, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর যে মানসিকতা, এটা উনি বলছিলেন বা আমরাও মনে করছিলাম, উনি 17 বছর দেশের বাইরে থেকে আসার পরে উনি যে আসলে পরিবর্তন হয়ে গেছেন, তার মানসিকতা যে লন্ডন বা পশ্চিমা হয়ে গেছে। আমরা এখনো পরিবর্তন, আমরা নিজেরা বলি পরিবর্তন হওয়া দরকার, আমরাই হয়তো পরিবর্তন হতে পারিনি। কিন্তু উনি আসার পরে উনি যেভাবে কাজ শুরু করছেন মানুষজনকে নিয়ে, এবং এনজিওরাও সরকারকে সহযোগিতা করতেছে, এবং আমি মনে করি যে এখন বেসরকারি সংস্থাগুলো মানে সরকারের পূর্ণ সমর্থন পাচ্ছে কাজের জন্য। এবং কি বলবো, যে সমর্থনটা দরকার সরকার থেকে এনজিওদের জন্য বা বেসরকারি সংগঠনের জন্য, সেই সমর্থনটা পাচ্ছেন। পাশাপাশি আমি একটু বলবো বর্তমান সরকারকে বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকেই বলবো, এর মাধ্যমে যদি যায় কোথাও, আমি অনেকগুলো মিটিংয়ে বলেছি, আগের সরকারের আমলে, ইন্টারিম গভর্নমেন্টের আমলে, এবং আবারও এখন বলছি এনজিও কমিউনিটির পক্ষ থেকে, সেটা হলো যে আমরা কিছু কিছু চ্যালেঞ্জ ফেস করি, সেইগুলা আমি মনে করি যে সরকারের দেখা উচিত, এবং এটা দেখলে হয়তো বা এনজিওরা আরও স্মুথলি কাজ করতে পারে। যেমন আমি যদি বলি, এই ভ্যাট ট্যাক্সের একটা বিষয়টা, এটা আসলে আমরা কিছু কিছু জায়গায় বিব্রতকর অবস্থায় পড়ি দাতা সংস্থার কাছে। তারা তাদের ট্যাক্সের টাকা অথবা তাদের সাদাকার টাকা, জাকাতের টাকা তারা আমাদের দেশে দেয় যে এই কাজটা তোমরা করো, তখন ওখান থেকে যখন সরকার 15%, 10% ভ্যাট বা 5% ট্যাক্স কাটে, তখন
এই টাকাটা কিন্তু যদি সরকার না কাটে আমাদের জন্য না, হয়তো আরো দরিদ্র মানুষ ওই টাকাটা আরো সাপোর্ট পাইতো। আমি যখন এক বস্তা খাবার কিনতে যাচ্ছি, এক বস্তা চাল, ওখান থেকে কিন্তু আমাকে 15% আগে আমাকে দিয়ে দিতে হচ্ছে। এটা অনেক দাতা সংস্থা ফেরত যায়। আমাদের এরকম বিব্রতকর অবস্থায় পড়তে হয় যে যেহেতু তুমি বলছো যে এত দাম, চালের দাম তো তোমার 50 টাকা বা 80 টাকা, তুমি কেন 100 টাকা কেজি বলছো? তখন আমি বলে যে এখানে ভ্যাট ট্যাক্স আছে, এখানে যোগ হবে। তখন অনেকেই ফিরে দেয়। এটা একটা। আরেকটা হলো যে আমরা এনজিওরা যারা আমরা মানে কাজ করি এনজিওর জন্য সামান্য কিছু বেতন পাই, এবং এটা কিন্তু আমরা নিজেরা বাইরে থেকে টাকাটা নিয়ে আসি, দেশের বাইরে থেকে সরকারের টাকাও আমরা কিন্তু নিচ্ছি না। তা আমাদেরকেও একটা বড় পরিমাণ ট্যাক্স দিতে হয়। দেশে যেমন জাতিসংঘের কোনো কর্মকর্তা কর্মচারীকে কোনো ট্যাক্স দেওয়া লাগে না, বা আরও আইএফআরসি বা বিডিআরসিএস যারা কাজ করে, রেড ক্রিসেন্টের, তাদেরও ট্যাক্স দেওয়া লাগে না। তা আমরা এনজিওরা এই পরিমাণ ট্যাক্স দিচ্ছি। তো আমাদের আমি মনে করি যে ট্যাক্সের বিষয়টা সরকার একটু আলোচনা করা উচিত। ঠিক মানুষের সেবা দেওয়ার ক্ষেত্রেও যে ট্যাক্সটা কাটা হচ্ছে, ভ্যাট এবং ট্যাক্স, ইনকাম ট্যাক্স যেটা, সেটা একটু সরকার যদি কমায় অথবা একদম ইয়ে করতে পারে, এটা ট্যাক্সবিহীন করতে পারে, তাহলে দুই দিকে লাভ হবে। তাহলে সেটা হলো যে যারা বেনিফিশিয়ারি, উপকারভোগী, তারা কিন্তু এই টাকার মাধ্যমে যে টাকাটা এরা আরো বেশি সাপোর্ট পাবে, এবং যারা কর্মকর্তা কর্মচারী তারা তো খুব অল্প পয়সা পায় আপনি জানেন, এবং তাদের বেশিরভাগ এনজিওরে কিন্তু কোনো অন্যান্য সুযোগ সুবিধা নেই। চাকরি শেষে তাদের খালি হাতে চলে যেতে হয়। তো দেখা যায় যে এই টাকাটাও তারা যদি কিছুটা সেভ করতে পারে, তাদের জীবন, তাদের পরিবারের জন্য, উন্নয়নের জন্য কাজে লাগে। আপনারা এই বর্তমান সরকারের ঠিক আগের যে সরকার ছিল সেটাকে তো এনজিওর সরকার বলা হয়, তো সেই সরকারের সময় এগুলো ঠিক হলো না কেন? এটা আমারও কোশ্চেন। সেটা আমি কিন্তু ওই সরকারের আমলেও 2-3টা মিটিংয়ে বলছিলাম যে এখন একটু দেখা উচিত জিনিসটা। এটা নিয়ে আমি এনজিও ব্যুরোর সমন্বয় মিটিং বিভিন্ন জায়গায় বলছিলাম, ট্যাক্সের বিষয়টা ইয়ে করা যায় কিনা। এই জিনিসগুলো হয় নাই। এখন কেন হয় নাই এটা সরকারই ভালো বলতে পারে, বাট আমরা আশা করছিলাম যে হবে, হয় নাই। এখন আমরা আশা করব বর্তমান সরকারের কাছে যে তারা একটা নতুন পরিকল্পনা নিয়ে দেশ পরিচালনা করছেন এবং এই দিকেও নজর দিবেন। কারণ বর্তমান সরকার বা প্রধানমন্ত্রী, আমরা যেটা খেয়াল করি মিডিয়াতে, যে ছোট ছোট বিষয়গুলো কিন্তু উনি দেখছেন মিডিয়াতে। আমরা হয়তো ফেসবুকে দেখি, উনি পরের দিন দেখি ওইটা নিয়ে কাজ শুরু করে দিচ্ছেন, অথবা তাকে ডাকছেন, কথা বলছেন। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যদি প্রধান এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন। এখন একজন সচিব আছেন, সুযোগ্য সচিব আছেন আমাদের সমাজ জাকারিয়া স্যার, মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি বিশ্বাস করি যে যদি প্রধানমন্ত্রী বা সরকারের উচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রীর কার্যালয় সহ এনজিওদের নিয়ে একটা ইয়ে করেন যে আমাদের সমস্যাগুলো কি, আমাদের সমন্বয় মিটিংগুলো হয় যে 2 মাস 3 মাস, বছরে 2-4 বার হয়, সেটা বিভিন্ন কার্যক্রম নিয়ে। কিন্তু এনজিওদের যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো শুনলেও আমি মনে করি যে হয়তো শুনলে খুব অল্পতে সমাধানগুলো হয়ে যাবে। আমি মনে করি যে সরকারের পক্ষে সম্ভব। সেগুলো নিয়ে আমি মনে করি যে একটু যদি সরকার উদ্যোগ নেয়, তাহলে আরো ভালোভাবে বা বেসরকারি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে ভালো মতো কাজ করতে পারবে। ধন্যবাদ জনাব নজরুল ইসলাম, আপনার কথাগুলো হয়তো দর্শক শ্রোতাদের কাজে লাগবে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাচ্ছি আজকের মতো। তার আগে নজরুল ইসলাম সাহেব যেভাবে বলছিল যে সরকার এবং বেসরকারি সংস্থা এবং বেসরকারি ব্যক্তি সমন্বিত উদ্যোগের মাধ্যমেই এই দেশ এবং এই দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে, সেই প্রত্যাশা করে আজকের মতো শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি।